আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা সত্যিকারের ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার জীবনে যদি কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাকে পাঠাতে পারেন। আমার ইমেল rezwanthe horrorworldbd@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01903551433। আপনার ঘটনাই হতে পারে আমার পরবর্তী ভিডিওর গল্প। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ঘটনাটি। রিমা খাতুন, বয়স ২২ বছর, বাড়ি সাতক্ষীরা সদরের একটি ছোট গ্রাম। পড়াশোনা করছে সাতক্ষীরা সরকারি কলেজে, দ্বিতীয় বর্ষের ছাত্রী। খুব সাধারণ মেয়ে, পড়ালেখায় মনোযোগী, পরিবারের একমাত্র মেয়ে। বাবা শহরে চাকরি করেন, মা গৃহিণী। রিমার স্বভাব ছিল খুব সাহসী। ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনে ভয় পেত না, বরং বন্ধুদের বলতো ভূত বলে কিছু নেই, সব মানুষের মনের ভয়। কিন্তু জীবন অনেক সময় আমাদের ভুল প্রমাণ করে দেয়। ঘটনার শুরুটা হয়েছিল এক সন্ধ্যায়, কলেজ থেকে ফেরার পথে। সেদিন ছিল শীতের বিকেল। সন্ধ্যা নামতে না নামতেই অন্ধকার হয়ে গেল। রিমা একাই হাঁটছিল। বাস থেকে নেমে বাড়ি যেতে প্রায় ১৫ মিনিটের পথ। রাস্তাটা ছিল ফাঁকা, দুই পাশে ধানক্ষেত, মাঝে মাঝে কয়েকটা গাছ। হঠাৎ রিমা দেখতে পেল সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুল খোলা, মুখটা দেখা যাচ্ছে না। রিমা ভাবল এলাকার কেউ হবে। কাছে গিয়ে বলল, আপু কে আছেন? কেউ উত্তর দিল না। রিমা আরও কাছে গেল। তখন হঠাৎ মেয়েটা ঘুরে দাঁড়ালো। রিমা দেখল মেয়েটার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা জায়গা। রিমার চিৎকার করে ওঠার আগেই মেয়েটা মিলিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। রিমা দৌড় দিল, প্রাণপণে দৌড় দিল বাড়ির দিকে। বাড়ি ঢুকে দরজা বন্ধ করে দিল। বাবা মা জিজ্ঞেস করল, কি হয়েছে? রিমা কিছু বলল না, কিন্তু শরীর কাঁপছিল তার। সেই রাতে রিমার স্বপ্ন দেখল। স্বপ্নে সেই মেয়েটা আবার এলো। এবার তার মুখে চোখ ছিল, দুটো বড় বড় কালো চোখ। মেয়েটা বলল, রিমা আমাকে চিনতে পারছিস? রিমা স্বপ্নেই বলল, না, তুই কে? মেয়েটা বলল, আমিও এ কলেজে পড়তাম ৫ বছর আগে, আমার নাম শিউলি। রিমা জিজ্ঞেস করল, তুই মরেছিস? শিউলি বলল, হ্যাঁ, আমাকে কেউ মেরেছে, আমার মৃত্যুর বিচার হয়নি, তুই আমাকে বিচার দিতে হবে। রিমা জিজ্ঞেস করল, কিভাবে? শিউলি বলল, আমার কবর খুঁড়ে দেখ। রিমা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠল। ঘামে ভিজে গেছে বিছানা। সকাল হয়ে গেছে। মা ডাকছে, রিমা ওঠ, কলেজ যাবি না? রিমা উঠে বসল। তার মাথায় শুধু স্বপ্নটা ঘুরছে। সে সিদ্ধান্ত নিল ব্যাপারটা খতিয়ে দেখবে। রিমা কলেজে গিয়ে পুরনো ছাত্রীদের খোঁজ নিল, শিউলি নামের কেউ ছিল কিনা। বেশ কয়েকজনকে জিজ্ঞেস করার পর এক সিনিয়র বলল, শিউলি আক্তার ৫ বছর আগে নিখোঁজ হয়েছিল ও। পুলিশ মামলা করেছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। রিমার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্নের কথা সত্যি হয়ে উঠছে। সে আরও খোঁজ নিল। জানতে পারল শিউলি ছিল কলেজের ২য় বর্ষের ছাত্রী, খুব ভালো মেয়ে। একদিন কলেজ থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরে তার লাশ পাওয়া যায় আশাশুনির একটি খালে। পুলিশ বলেছিল দুর্ঘটনায় ডুবে মৃত্যু, কিন্তু শিউলির পরিবার মেনে নেয়নি। তারা বলেছিল শিউলিকে মেরে ফেলা হয়েছে। কিন্তু প্রমাণ না থাকায় মামলাটি শেষ হয়ে যায়। রিমা ঠিক করল শিউলির কবর খুঁজে বের করবে। শিউলির পরিবারের সন্ধান পেল গ্রামের শেষ প্রান্তে। গিয়ে দেখল বৃদ্ধ বাবা মা একা থাকেন, মেয়ের কবর বাড়ির পেছনে। রিমা কবরের কাছে গেল। কবরটা দেখতে সাধারণ, কিন্তু কাছে গিয়ে রিমার শরীর শিউরে উঠল। কবর থেকে একটা শব্দ আসছে, যেন কেউ কাঁদছে। রিমা দৌড়ে এসে শিউলির বাবাকে বলল, কবর খোঁড়াতে হবে। বৃদ্ধ লোকটা বলল, কেন মা, ওকে আর বিরক্ত করতে চাই না। রিমা বলল, আমি স্বপ্ন দেখেছি, শিউলি বলেছে ওর মৃত্যুর বিচার করতে হবে, কবরের ভেতর কিছু আছে। শেষ পর্যন্ত গ্রামের কয়েকজন মিলে কবর খুঁড়ল। কবরের ভেতর থেকে পাওয়া গেল একটি প্লাস্টিকের প্যাকেট। প্যাকেট খুলে দেখল ভেতরে ছিল শিউলির ডায়েরি আর কিছু কাগজ। ডায়েরিতে লেখা ছিল শিউলিকে কলেজের এক শিক্ষক উত্ত্যক্ত করতেন। শিউলি বাধা দিলে শিক্ষক রাগান্বিত হন। একদিন বিকেলে ডেকে নিয়ে যান, তারপর আর ফেরাননি।
ডায়েরিতে শিক্ষকের নামও লেখা ছিল। রিমা ডায়েরি ও কাগজপত্র নিয়ে পুলিশে গেল, নতুন করে মামলা দায়ের করল। সেই শিক্ষককে গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদে সে সব কথা স্বীকার করে নিল। শিউলির বিচার হলো, শিক্ষকের যাবজ্জীবন দণ্ড হলো। শিউলির বাবা মা কাঁদতে লাগলেন। তারা রিমার পা ধরে বললেন, তুই আমাদের মেয়ের বিচার দিয়ে গেলি মা। রিমার চোখেও জল এলো। বিচারের কাজ শেষ হবার পর রাতে রিমা আবার সেই স্বপ্ন দেখল। শিউলি এলো, এবার তার মুখে হাসি, পরনে সাদা শাড়ি, কিন্তু আগের মতো ভয়ঙ্কর না, সুন্দর লাগছিল তাকে। শিউলি বলল, ধন্যবাদ রিমা, আমার বিচার দিয়েছিস, এখন আমি শান্তিতে যেতে পারি। রিমা বলল, তুই কোথায় যাবি? শিউলি হাসল, বলল, যেখান থেকে এসেছিলাম সেখানেই, তুই ভালো থাকিস। শিউলি হাওয়ায় মিলিয়ে গেল। সেই থেকে রিমা আর কোনো অদ্ভুত ঘটনা দেখেনি। সে এখন ৪র্থ বর্ষের ছাত্রী, পড়াশোনা শেষ করে উকিল হতে চায়, যেন আরও অনেক শিউলির বিচার দিতে পারে। এখনও সাতক্ষীরার সেই গ্রামে লোকজন গল্প করে, বলে রিমা নামের এক মেয়ে ছিল যে ভূতের স্বপ্ন দেখে সত্যি করে দিয়েছিল এক মেয়ের বিচার। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু রিমা জানে সে যা দেখেছে সেটা সত্যি। শিউলির কবরের পাশে এখন প্রতি বছর ফুল দিতে যায় রিমা। শিউলির বিচারের পর থেকে রিমার জীবন বদলে গেল। গ্রামের লোকজন তাকে এখন ভিন্ন চোখে দেখে। কেউ বলে ওই মেয়েটার বিশেষ ক্ষমতা আছে, কেউ বলে ভূতের সাথে কথা বলেও। রিমা এসব কথা শুনে কিছু বলতো না, শুধু পড়াশোনায় মন দিত, কিন্তু শান্তি পাচ্ছিল না। শিউলির ঘটনার ঠিক 1 মাস পর, জানুয়ারির শীতল সকাল, রিমা কলেজ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ তার মোবাইল ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। রিমা রিসিভ করতেই অদ্ভুত এক শব্দ শুনতে পেল, যেন কেউ কাঁদছে। তারপর লাইন কেটে গেল। রিমা ভাবল ভুল নম্বর হবে, কিন্তু সেদিন বিকেলে আবার সেই নম্বর থেকে কল এলো। এবার কান্নার সাথে কথা বলল কেউ, খুব আস্তে, বলল, আমাকে বাঁচাও। রিমা জিজ্ঞেস করল, কে আপনি? উত্তর এলো, আমিও তোমার মতো মেয়ে, আমিও মরেছি। রিমার হাত থেকে ফোন পড়ে যাওয়ার আগেই লাইন কেটে গেল। রিমা আর থাকতে পারল না। সে ফোনটা নিয়ে তার বন্ধু সুমির কাছে গেল। সুমি কলেজেরই ছাত্রী, খুব ঘনিষ্ঠ বন্ধু। রিমা সব খুলে বলল। সুমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু রিমার মুখের ভাব দেখে গুরুত্ব দিল। সুমি বলল, তুই কি সিরিয়াসলি বিশ্বাস করছিস? রিমা বলল, আমি শিউলির ঘটনা দেখেছি, ভূত বলে কিছু না ভেবেও আমি ভুল প্রমাণ করেছি, এখন আমি কিছু বিশ্বাস করতে রাজি আছি। সুমি বলল, তাহলে কি করবি? রিমা বলল, এই নম্বরটা খুঁজে বের করতে হবে। তারা দুই বন্ধু প্রথমে ফোন কোম্পানিতে যোগাযোগ করল, কিন্তু সিমের মালিকানা জানতে গেলে পুলিশি অনুমতি লাগে। রিমা পুলিশে যেতে চাইল না। সে ভাবল আগে নিজের মতো খোঁজ করবে। সেই রাতে রিমা ফোনটা পাশে রেখে ঘুমালো। মাঝরাতে ফোন বেজে উঠল। রিমা তক্ষুনি রিসিভ করল। এবার সেই আওয়াজ স্পষ্ট, বলল, আশা শুনির মাঠে আয়, কাল রাতে, একা আয়। রিমা জিজ্ঞেস করল, তুই কে, কেন আসতে বলছিস? কেউ উত্তর দিল না, শুধু হাওয়ার শব্দ। তারপর লাইন কেটে গেল। পরের দিন রিমা সিদ্ধান্ত নিল, যাবে। সুমি বাধা দিল, পাগল হয়েছিস, রাতে একা মাঠে, কি যে বলিস? রিমা বলল, আমি যাব, তুই সঙ্গে চললেও চলতে পারিস। সুমি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে যাব, কিন্তু সাথে কিছু লোক নিয়ে যাব। রিমা রাজি হলো না, বলল, না, ও বলেছে একা আসতে, তুই দূরে থাকবি, দেখবি কি হয়। সেদিন রাত 11টায় দুই বন্ধু বের হলো। আশাশুনির মাঠটা গ্রাম থেকে একটু দূরে, চারপাশে শুধু ফাঁকা মাঠ, মাঝখানে একটা পুরনো পাকুড় গাছ। স্থানীয় লোকজন বলে সেই গাছটায় ভূত থাকে। রিমা সেদিকে এগিয়ে গেল। সুমি দূরে দাঁড়িয়ে রইল। রিমা পাকুড় গাছের কাছে পৌঁছালো। হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া। হঠাৎ গাছের ডালে একটা পাখি ডাক দিল। রিমা থমকে দাঁড়ালো। তারপর দেখল গাছের নিচে একজন মেয়ে বসে আছে, সাদা কাপড় পরা, চুল এলোমেলো। মেয়েটা মাথা তুলল। রিমা তার মুখ দেখল, প্রায় 20 বছরের হবে, খুব ফ্যাকাশে, চোখ দুটো বিষণ্ণ। মেয়েটা বলল, তুই এসেছিস? রিমা বলল, হ্যাঁ, তুই কে? মেয়েটা বলল, আমার নাম পাপিয়া, আমি এই গ্রামেরই মেয়ে, 2 বছর আগে আমি মরেছি। রিমা সাহস করে বলল, তুই আমাকে ডাকছিস কেন? পাপিয়া বলল, শিউলির ঘটনা শুনেছি, তুই ওর বিচার করিয়েছিস, আমিও বিচার চাই।
রিমা জিজ্ঞেস করল, তোকে কে মেরেছে? পাপিয়া কাঁদতে লাগল। কান্নার মধ্যে বলল, আমার বড় ভাই। রিমা হতভম্ব, বলল, বড় ভাই? তোমার বড় ভাই? পাপিয়া বলল, হ্যাঁ, বড় ভাই। সংসারের সব সম্পত্তি চায়। আমি বাধা ছিলাম, তাই আমাকে খুন করেছে। আমাদের বাড়ির পেছনের পুকুরে ফেলে দিয়েছে। বাবা মা জানে না, তারা ভাবে আমি পালিয়ে গেছি। রিমা বলল, কিন্তু 2 বছর হয়ে গেল, লাশ পাইনি কেন? পাপিয়া বলল, পুকুরটা খুব গভীর, কেউ নামেনি, লাশ এখনও ওখানেই আছে। রিমা কিছু বলার আগেই পাপিয়া মিলিয়ে গেল। গাছের নিচে শূন্য, শুধু হাওয়া বইছে। সুমি দৌড়ে এলো, বলল, কি দেখলি? আমি তো কিছু দেখলাম না, তুই একা কথা বলছিলি। রিমা বলল, চল বাড়ি যাই, অনেক কথা আছে। রিমা সুমিকে সব বলল। সুমি প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু রিমার মুখের ভাব দেখে বলল, তুই যা বলিস আমি তোকে বিশ্বাস করি। এখন কি করবি? রিমা বলল, পাপিয়ার বাড়ি খুঁজে বের করতে হবে। খোঁজ নিয়ে জানতে পারল, আশাশুনি গ্রামেই পাপিয়া নামের এক মেয়ে 2 বছর আগে নিখোঁজ হয়েছিল। পরিবার পুলিশে মামলা করেছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। পাপিয়ার বড় ভাই সাব্বির এখন ওই বাড়ির মালিক। রিমা একদিন সাব্বিরের বাড়ি গেল। সাব্বিরকে দেখে রিমার গা শিউরে উঠল। চেহারায় কোনো পাপের ছাপ নেই, উল্টো বেশ ভদ্রলোকের মতো দেখায়। রিমা বলল, আমি পাপিয়ার বন্ধু ছিলাম, ওর খোঁজে এসেছি। সাব্বির মুখ শক্ত করে বলল, পাপিয়া 2 বছর আগে পালিয়ে গেছে, ওকে খুঁজতে এসে লাভ নেই। রিমা বলল, আমি বিশ্বাস করি না, পাপিয়া পালায়নি। সাব্বিরের চোখে রাগের ঝলক দেখে রিমা সরে পড়ল। সে বুঝল পাপিয়া সত্যি বলেছে। রিমা এবার পুলিশে গেল, কিন্তু পুলিশ বলল, 2 বছর পুরনো মামলা, নতুন করে তদন্ত করতে গেলে প্রমাণ চাই। রিমা বলল, পাপিয়ার বাড়ির পেছনের পুকুরে লাশ আছে। পুলিশ অফিসার অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানো? রিমা বলল, পাপিয়া নিজে আমাকে বলেছে। পুলিশ অফিসার প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু রিমার জেদ দেখে শেষ পর্যন্ত একটি টিম পাঠানোর ব্যবস্থা করলেন। পুকুরে নেমে খোঁজ শুরু হলো। প্রথম দিন কিছু পাওয়া গেল না, দ্বিতীয় দিনও না। রিমার রাতে পাপিয়ার স্বপ্ন দেখল। পাপিয়া বলল, ডান দিকের কাঁদার নিচে। পরের দিন রিমা পুলিশকে বলল। তারা ডান দিকের কাঁদা খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পরই একটি হাড় পাওয়া গেল, তারপর পুরো কঙ্কাল। পাপিয়ার বাবা মা কেঁদে উঠলেন। সাব্বির পালানোর চেষ্টা করল, পুলিশ তাকে ধরে ফেলল। জিজ্ঞাসাবাদে সাব্বির সব কথা স্বীকার করল। 2 বছর আগে সম্পত্তির লোভে সে নিজের ছোট বোনকে খুন করে পুকুরে ফেলে দিয়েছিল। বাবা মাকে বলেছিল বোন পালিয়ে গেছে। পাপিয়ার বাবা মা ছেলের বিচার চাইলেন না, বললেন, ও আমাদের ছেলে, আমরা ওকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আইন ক্ষমা করে না। সাব্বিরের যাবজ্জীবন কারাদণ্ড হল। পাপিয়ার কবর দেওয়া হলো গ্রামের কবরস্থানে। রিমা সেদিন সেখানে গিয়েছিল। কবর দেওয়ার সময় হঠাৎ আকাশে একটা সাদা পাখি উড়ে গেল। রিমা মনে মনে বলল, শান্তিতে থাক পাপিয়া। সেই রাতে রিমা স্বপ্ন দেখল, পাপিয়া হাসছে, বলছে, ধন্যবাদ রিমা, তুই আমার বিচার দিয়ে গেলি। এবার গ্রামে রিমার নাম আরও ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগল, ওই মেয়েটা ভূতের ডাকে সাড়া দেয়, ওর সাথে ভূত কথা বলে। রিমার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। বাবা বললেন, রিমা, এসব কাজ ছেড়ে দে, তোর পড়াশোনায় মন দে। মা বললেন, মেয়ে মানুষ তুই, এসব নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না। রিমা বলল, আমি এসব কাজ চাই না, কিন্তু যারা ন্যায় বিচার পায়নি তারা আমাকে ডাকে, আমি কি করি? বাবা বললেন, আমরা ওলেমা মাশায়েখের কাছে যাব, তোর এ সমস্যার সমাধান করব। রিমা রাজি হলো না, বলল, আমার কোনো সমস্যা নেই বাবা, যারা মরে যাচ্ছে তারা শান্তি পায়নি, আমাকে দিয়ে তাদের শান্তি হচ্ছে, এটা কি খারাপ? বাবা কিছু বলতে পারলেন না। শিউলি আর পাপিয়ার ঘটনার পর প্রায় 6 মাস শান্তি ছিল। রিমা কলেজের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শান্তি বেশি দিন থাকল না। একদিন কলেজ থেকে ফেরার পথে রিমা দেখল রাস্তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, পরনে ছেঁড়া কাপড়, চুল পাকা। বৃদ্ধা রিমাকে ডাকল, মা, একটু পানি দিবি? রিমা থামল। পানি দিতে গিয়ে দেখল বৃদ্ধার পায়ে কোনো ছাড়া নেই। রিমা চমকে উঠল। বৃদ্ধা হাসল, বলল, ভয় পাস না মা, আমিও তোমার কাছে বিচার চাই। রিমা বলল, আপনি কে? বৃদ্ধা বলল, আমি এই কলেজেরই শিক্ষিকা ছিলাম 15 বছর আগে। আমাকে খুন করে কলেজের পেছনের পানির ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। রিমা বলল, কে খুন করেছে? বৃদ্ধা বলল, কলেজের সাবেক অধ্যক্ষ। আমার নাম লুৎফা বেগম, আমার স্বামী আমাকে খুন করেছিল।
রিমা আর কিছু বলার আগেই বৃদ্ধা মিলিয়ে গেল। রিমা এবার আরও সাবধানে এগোলো, কলেজের পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করল। জানতে পারল 15 বছর আগে লুৎফা বেগম নামের এক শিক্ষিকা নিখোঁজ হয়েছিলেন। তার স্বামী ছিলেন কলেজের অধ্যক্ষ। স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি আবার বিয়ে করেন। এখন তিনি সাতক্ষীরা শহরেই থাকেন। পুরনো ছাত্রীদের কাছে খোঁজ নিল। একজন বলল, লুৎফা ম্যাডাম খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার স্বামী খুব খারাপ ছিলেন। অনেকেই বলতো উনি ম্যাডামকে মারধর করতেন। একদিন ম্যাডাম নিখোঁজ হয়ে গেলেন। সবাই ভাবল উনি পালিয়ে গেছেন। রিমা বুঝল লুৎফা বেগমের স্বামীই খুনি, কিন্তু 15 বছর আগের ঘটনা, প্রমাণ কোথায়? রিমা রাতে স্বপ্ন দেখল। লুৎফা বেগম এসে বললেন, কলেজের পানির ট্যাঙ্ক, সেখানেই আমার হাড়গুলো আছে। ট্যাঙ্কটা 15 বছর ধরে বন্ধ, কেউ খুলে দেখেনি। পরের দিন রিমা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলল। প্রথমে তারা রাজি হয়নি, কিন্তু রিমার জেদের কাছে শেষ পর্যন্ত রাজি হলো। ট্যাঙ্ক খোলা হলো, ভেতর থেকে পাওয়া গেল মানুষের কঙ্কাল। পুলিশ এসে সব প্রমাণ সংগ্রহ করল। পুলিশ সাবেক অধ্যক্ষ মাসুদ রহমানকে গ্রেপ্তার করল। জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করল। বলল, স্ত্রীকে মারধর করতাম, একদিন মারতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যায়, ভয়ে লাশ ট্যাঙ্কে ফেলে দিই। মাসুদ রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হল। লুৎফা বেগমের লাশ কবর দেওয়া হলো। সেদিন পুরো কলেজ ছুটি ছিল, সব শিক্ষার্থী উপস্থিত ছিল। রিমা সামনে দাঁড়িয়েছিল। কবর দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামল, কিন্তু রিমা বুঝল এটা বৃষ্টি না, যেন আকাশ কাঁদছে। লুৎফা বেগমের শান্তির অশ্রু। রিমা এখন কলেজের 3য় বর্ষের ছাত্রী। তার খ্যাতি এখন শুধু গ্রামে না, গোটা সাতক্ষীরায়। লোকজন তাকে ডাকে রিমা দ্য স্পিরিট গার্ল। রিমা এই নাম পছন্দ করে না। সে বলে, আমি কেউ না, আমি শুধু তাদের কথা শুনি যাদের কেউ শোনে না। বন্ধু সুমি জিজ্ঞেস করে, তুই কি ভয় পাস না? রিমা হাসে, বলে, এখন আর ভয় লাগে না। ওরা ভয় দেখানোর জন্য আসে না, ওরা শুধু বিচার চায়, আর আমি তাদের বিচার দিয়ে দিই। সুমি বলে, তবে তো তুই অনেক বড় কাজ করছিস। রিমা বলে, আমি শুধু কাজটা করি, বিচার তো আইন করে। কিন্তু সবাই রিমার কাজ পছন্দ করে না। এলাকার কিছু লোক রিমার বিরুদ্ধে কথা বলতে শুরু করল। তারা বলল, ওই মেয়ে জাদু টোনা করে, ওকে গ্রাম থেকে বের করে দিতে হবে। রিমার বাবা মা খুব চিন্তিত। বাবা বললেন, রিমা, তুই যদি এসব না করিস তাহলে ভালো হয়। রিমা বলল, বাবা, আমি যখন শিউলির ডাক পাই তখন আমি চুপ করে থাকতে পারিনি। পাপিয়াও আমাকে ডেকেছে, লুৎফা ম্যাডামও আমাকে ডেকেছেন। আমি যদি না যাই তাহলে ওরা আর কখনো শান্তি পাবে না। বাবা চুপ করে গেলেন। মা কাঁদতে লাগলেন। রিমা মায়ের হাত ধরে বলল, মা, তুমি আমাকে দোয়া করো, যেন আমি ভালো থাকি, যেন আমি আরও মানুষের কাজ করতে পারি। একদিন রাতে রিমা ঘুমিয়েছিল। স্বপ্নে দেখল অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই সাদা কাপড়ে, মুখ ফ্যাকাশে। তারা একসাথে বলল, রিমা, আমাদের জন্য সময় হবে না? রিমা বলল, আমি একজন মানুষ, আমারও সীমা আছে, আমি সবাইকে সাহায্য করতে পারবো না। মেয়েরা বলল, তবে আমাদের মধ্যে কাউকে বেছে নাও, যার ঘটনা সবচেয়ে বেশি জরুরি। রিমা ঘুম থেকে উঠল, মাথা ঘুরছে, সারা রাত ঘুমাতে পারল না। ভাবল, আসলেই তো আমি একজন মানুষ, আমি সবাইকে সাহায্য করতে পারবো না, তাহলে কি করব? সকালে রিমা সুমিকে সব বলল। সুমি বলল, তুই যদি সবাইকে সাহায্য করতে না পারিস তাহলে একটা উপায় কর, যাদের ঘটনা বেশি জরুরি আগে তাদের কর। রিমা বলল, কিন্তু আমি কিভাবে বুঝব কার ঘটনা বেশি জরুরি? সুমি বলল, যারা বেশি কষ্ট পায় তারাই বেশি জরুরি, তুই সেটা বুঝতে পারবি। আজ থেকে রিমা নতুন করে শুরু করেছে। সে এখন শুধু ডাক পেলেই যায় না, বেছে নেয় কাদের ঘটনা বেশি জরুরি, কারা বেশি কষ্ট পাচ্ছে, কারা বেশি দিন ধরে বিচারের অপেক্ষায় আছে। রিমা এখন সাতক্ষীরায় বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তার কাছে। কেউ বলে, আমার মেয়ে মারা গেছে, রহস্য উদ্ঘাটন করো। কেউ বলে, আমার স্বামী নিখোঁজ, খুঁজে দাও। রিমা সবাইকে সাহায্য করতে পারে না, কিন্তু যাদের পারে তাদের সে সাহায্য করে। সে এখন আইন পড়ছে, উকিল হতে চায়, যাতে আইনের মাধ্যমেও মানুষের বিচার দিতে পারে। কারণ তার বিশ্বাস, শুধু ভূতের বিচার দিয়ে হবে না, মানুষের বিচারও দিতে হবে, বেঁচে থাকা মানুষেরও বিচার দিতে হবে। সাতক্ষীরার সেই গ্রামে এখনও গল্প হয়। লোকজন বলে, রিমা নামের এক মেয়ে ছিল, ভূতের সাথে কথা বলতে পারত। কেউ বিশ্বাস করে, কেউ করে না। রিমা নিজে এসব গল্পে বিশ্বাস রাখে না। সে শুধু জানে একজন মেয়ে হিসেবে তার কর্তব্য আছে, যারা কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলা, যারা বিচার পায়নি তাদের বিচার দেওয়া। একদিন সন্ধ্যায় রিমা কলেজ থেকে ফিরছিল।
রাস্তায় একা। হঠাৎ তার সামনে এক মেয়ে এসে দাঁড়ালো, সাদা শাড়ি পরা, চুল খোলা। রিমা থামল। মেয়েটা বলল, আমিও তোমার কাছে বিচার চাই। রিমা হাসল, বলল, আমি রাজি। তুই কে? তোর নাম কি? তোকে কে মেরেছে? মেয়েটা বলল, আমার নাম রিমা। আর আমাকে মেরেছে সময়। সময় আমাকে মেরেছে। আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি, খুব তাড়াতাড়ি সংসার করতে হয়েছে, খুব তাড়াতাড়ি মা হতে হয়েছে। এখন আমি আর নেই, কিন্তু আমার মেয়ে আছে, ওর যেন আমার মতো না হয়। রিমা কিছু বলার আগেই মেয়েটা মিলিয়ে গেল। রিমা দাঁড়িয়ে রইল। বাতাস বইছে, শীতের বাতাস। আকাশে তারা ফুটেছে। সে ভাবল, এই মেয়েটার বিচার কিভাবে দেবে? পুলিশ দিয়ে? আইন দিয়ে? না, এই মেয়েটার বিচার দিতে হলে সমাজ বদলাতে হবে, মানুষের মন বদলাতে হবে। রিমা হাঁটতে শুরু করল। ঠিক করল, সে শুধু আইন পড়বে না, সমাজ বদলেরও চেষ্টা করবে, যেন আর কোনো মেয়েকে অকালে মরতে না হয়, যেন আর কোনো মেয়ের আত্মা বিচার চেয়ে ঘুরতে না থাকে। সেই থেকে রিমা এখন লড়ছে। আইনের লড়াই, সমাজের লড়াই, মানুষের মনের লড়াই। কখনো ভূতের সাথে কথা বলে, কখনো মানুষের সাথে। লড়াইটা চলছে, চলবে। সমাপ্ত।